গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি চুঁচুড়া ও বাঁশবেড়িয়ার পৌরসভার পৌর প্রধানের পদত্যাগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন সাংবাদিক সম্মেলন করে বলেন, ওনাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। করেছি তাতে আমরা বলেছি তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে, কারণ যেহেতু একজন চেয়ারম্যান যে চালায় তাদের অনেক রকম ব্যাপার থাকে, শৈশবদের ব্যাপার থাকে, তো আমরা সেই এক সপ্তাহ তাদের টাইম দিয়েছি। নিশ্চয়ই তারা একজন দলের দায়িত্বপ্রাপ্ত, তারা দলকে নিষ্ঠার সাথে তারা দলটা করে, তারা তাদের সময় ঠিক সময় তারা এটাকে তারা বলছেন যে আপনার সঙ্গে কথা বলে তারপর আমরা নেব না। দেখুন, কথা তো আমার সাথে একবার না বারংবার হয়েছে, তারা দিয়ে দেবে, তাতে অসুবিধা কিছু নেই। পারফরম্যান্স খারাপের জন্য শুধু আমরা চাই, এর জন্য তো বিধায়কও দেয়। দেখুন, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছিল যে পারফরমেন্সের উপর নির্ভর করবে সব কিছু। তো আমাদের এই মুহূর্তে যেটা দেখেছি যে আমাদের যা নির্দেশ এসছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। নতুন চেয়ারম্যান কি ঠিক হয়ে গেছে? দুটো পৌরসভা বাঁশবেড়িয়া চুঁচুড়া, সেটা আমাদের যেমন নির্দেশ আসবে সেভাবে হবে। বর্তমান পৌরপ্রধান একটা বিষয় বলছি যে আমি লিখিত চাই, আমি প্রশাসনিক প্রধান, এখানে কোনো দেখুন, ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, উনি ওনার সময় মতো উনি দিয়ে দেবেন, অসুবিধা কিছু নেই। মানে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আর উনিও তার সদুত্তর আমরা দিয়ে দিয়েছে। বাঁশবেড়িয়া চুঁচুড়া তো পৌর প্রধানের চেয়ারে বসছেন। দেখুন, সেটা তো দল সিদ্ধান্ত নেবে, দল যাকে বলবে তাকে করা হয়েছে। জেলায় তো অনেক কটা পুরসভা আছে, তার মধ্যে এই দুটো পুরসভারই কি পারফরমেন্স খারাপ সব থেকে? দেখুন, পারফরমেন্স খারাপ, পারফরমেন্স ভালো নয়, যেটা আমাদের কাছে আছে সেটা আমরা দিয়েছি। আর আগামী দিন দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত দল চলবে, দলের স্ট্যান্ডে থাকবে। দেখুন, দল যদি মনে করে, দলের নেতৃত্ব যদি মনে করে যে কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ করার, পরিবর্তন করার দরকার পড়বে, সেই জায়গায় যদি আমাদের কাছে সেভাবে নির্দেশ আছে, আমরা সেটা করবো। আগামী বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই চেঞ্জটা কি দলের পক্ষে ভালো? দেখুন, ভালো খারাপের ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় যে আমরা দল করছি, যারাই আমরা দল করি, আমাদের সবসময় একটা লক্ষ্য থাকে যে দলের দায়িত্বে যখন আছি, দায়িত্বটাকে আমরা 100% পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প মানুষের কাছে দিয়েছেন, যে পৌঁছে দিয়েছেন 2011 সাল থেকে আজ পর্যন্ত, আমার মনে হয় না যে কোনো স্টেটে এই ধরনের প্রকল্প কোনো মুখ্যমন্ত্রী পৌঁছতে পেরেছে। কাজে আমাদের একটা দায়িত্ব, আমাদের একটা কর্তব্য থাকে মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে দেওয়ার। এবার সেক্ষেত্রে আমরা দেখেছি কি, যদি মনে হয় যে কোনো জায়গায় আমি আমার কাজ করতে আমাদের অসুবিধা হচ্ছে, আমরা করতে পারছি না, তার জন্য আমাদের দলে আছে সব, আমরা সর্বসম্মতভাবে আমরা আলোচনার মাধ্যমে সেই জায়গাটাকে ভালো করার চেষ্টা করব। আমাদের পদ, দেখুন, আমরা কর্মী, আগে আমরা মনে করি কর্মী, আমরা কর্মী আছি বলে আমরা যে পদ পেয়েছি। আজ আমরা এমএলএ আছি, আজকে আমরা সভাপতি আছি, আজকে কেউ চেয়ারম্যান আছে, কাল তারা নাও থাকতে পারে। দল বসিয়েছে, দল যদি মনে করে যে না আগামী দিন অন্য কেউ কিছু করলে ভালো হবে, বেটার হবে, দল সেটা দেখতেই পারে। তো এটার জন্য আমার মনে হয় না যে কারো আঘাত পাওয়ার মতো কোনো কিছু আছে। তাহলে কদিন তো কথা হয়েছে, যখন হবে আপনারাও জানতে পারবেন। সামাজিক মাধ্যমে তারপরেও দেখুন, আমি একটা কথা বলি, মানে এটা বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা। তারা বলবে দুর্নীতি হচ্ছে, তারা বলবে, তার দুর্নীতি যদি হয়ে থাকে দুর্নীতি প্রমাণ করবে, তার জন্য আইন আছে, তার জন্য আদালত আছে। তার জন্য কোথাও যদি মনে হয় দুর্নীতি হচ্ছে, সেটা বলুক যে অমুক জায়গায় দুর্নীতি হচ্ছে, তারা আইনের পথে যাক, বলে তার দুর্নীতি হবে না। বিরোধীদের কাজই তো বলা দুর্নীতি হচ্ছে, আমরাও তো বলতে পারি যে বলে দুর্নীতি হচ্ছে কেন্দ্রীয় চুঁচুড়া শহরের ক্ষেত্রে মানে খুব সম্প্রতি দুটো ঘটনা। একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে কমিটি তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সেটা ভেঙে দেওয়া হয়েছে, চেয়ারম্যানকে বদল করে দেওয়া হচ্ছে। এবং দেখুন, আমি এর মধ্যে একটা কথা বলি, কমিটি ভেঙে দেওয়া হচ্ছে না, আমরা হয়তো জিনিসটা ভুল হচ্ছে। বলা হয়েছে যে ডিসেম্বর মাস পর্যন্ত, যেহেতু এসআইআর এর কাজ চলছে, ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিত করা হচ্ছে, রিজলভ করা হচ্ছে। পরবর্তীকালে আমি বললাম যেমন নির্দেশ আসবে সেভাবে আমাদের কাজ হবে। না, সেটা যদি হয় তাহলে চেয়ারম্যান তো এই প্রশ্ন তুলছে যে তাহলে চেয়ারম্যান সরে গেলে এসআইআর সমস্যা হবে। দেখুন,
চেয়ারম্যান পদটা প্রশাসনিক পদ, চেয়ারম্যান পদটা হচ্ছে প্রশাসনিক পদ। পৌরসভা কিভাবে চলবে, পৌরসভার জল আলো রাস্তাঘাট এর দায়িত্বে থাকে পৌরসভার চেয়ারম্যান জনপ্রতিনিধি। আর এই যে এসআইআর এর কাজ চলছে, এখানে কাউন্সিলরদের যেমন একটা ভূমিকা থাকে, ঠিক একইভাবে আমাদের দলের যারা কর্মী আছে তাদের একটা আলাদা ভূমিকা থাকে। আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের মনে হয় যে কর্মীরা পাশে আছে বলে, কর্মীরা অ্যাক্টিভ বলে আজকে আমরা এই জায়গায় আছি। আজকে কর্মী ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই। এটা আমরা বলি না, এটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বল, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একই বল। রাজ্য জুড়ে এসআইআর ফর্ম ফিল আপ চলছে। একই দৃশ্য হুগলি শিল্প শহর চাকদানি পৌর এলাকায়। গোটা রাজ্য জুড়ে এসআইআর ফর্ম ফিল আপ করছেন সাধারণ মানুষ। পৌর প্রধান থেকে কাউন্সিলর সাধারণ মানুষকে ফর্ম ফিল আপ করে সাহায্য করছেন ক্যাম্প করে। হুগলির শিল্প শহর চাপদানির পৌর এলাকাতেও একই চিত্র। এসআইআর প্রসঙ্গে চাপদানির পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র বলেন, মুখ্যমন্ত্রী ও সাংসদের নির্দেশ আমরা পালন করছি, তবে যারা সত্যি বাসিন্দা নয় তাদের নাম বাদ যাবে। হ্যাঁ, এসআইআর মোটামুটি শুরু হয়েছে আমাদের বাংলাতে। দেখুন, সাধারণ মানুষকে কিন্তু অনেক অন্ধকারে রাখা যাচ্ছে। মানুষকে কিন্তু এটা বিরক্ত করা হচ্ছে। আমাদের কাজ এটাই আমরা চেষ্টা করব যাতে কোনো রকম জেনুইন ভোটার কেউ বাদ না করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের সাংসদের নির্দেশ, আমরা সেই নির্দেশ হিসাবে আমরা কাজ করছি। আমরা চাপদানির বিভিন্ন ওয়ার্ডে আমরা কিন্তু আমাদের হেল্প ডেস্ক ক্যাম্প করে রেখেছি আমরা, যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়। আমাদের শুধু একটাই চেষ্টা আছে, যাতে কারোর নাম, যারা এখানকার জেনুইন ভোটার, তাদের নাম যেন বাদ না পড়ে। আর যদি কেউ আমাদের ভারতবর্ষে যদি কেউ জোর করে বা কোথাও ঢুকিয়ে এখানে বসে আছে, তার বিরুদ্ধে যেটা আমাদের আইনি যে ব্যবস্থা আছে, আমাদের গভর্নমেন্ট যেটা ঠিক করবে সেখানে আমাদের কোনো বাধা দেওয়ার নেই। কারণ আমরাও চাই না কোনো আননোন লোক আমাদের এলাকায় থাকুক, যাতে কোনো রকম ঘটনা এখানে ঘটে। সেটা যেটা অ্যাজ পার আমাদের যে ল আছে, সে গভর্নমেন্ট অ্যাকশন নিক, তাদের আর কোনো অসুবিধা নেই। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এসআইআর ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য না পারায় ব্রেন স্ট্রোকে মৃত্যু মেমারির এক বিয়ের আলো। মেমারি থানার অন্তর্গত বোহাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকায় গতকাল এসআইআর এর ফর্ম বিলির সময় হঠাৎই ব্রেন স্ট্রোক হয় অঙ্গনারী কর্মী নমিতা হাসদার, বয়স 50 বছর। তড়িঘড়ি তাকে নিয়ে এসে ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে। রাতেই তার মৃত্যু হয় কালনা হসপিটালে। কালনা শ্মশানঘাটে সর্বদাহ করতে এসে অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাসদা। তিনি আরো কি জানাচ্ছেন শুনবো। কে মারা গেছে আপনার? আমার স্ত্রী মারা গেছে। কি মনে করছেন, কেন? কেন বলতে, এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি। যে কিসের কাজ করছেন? বিএলও। আর কোথাকার? চক বলরাম। কোন থানা? মেমারি থানা। তা মানে কবে থেকে এরকম বাড়িতে বলতো এইসব বিষয়? হ্যাঁ, বাড়িতে বলতো যে এত% বিলি করতে হবে, এত% বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। যে সন্ধ্যের দিকেই হয়েছে। এটা কি হয়েছিল? ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে। মানে কোথায় হয়েছিল? ওটা হচ্ছে গিয়ে ওই চকবরাম এলাকাতেই, কুর্সির পার বলে না এইরকম জায়গা। মানে উনি কি মানে ফর্ম বিলি করার হ্যাঁ, ফর্ম বিলি করার সময়। উনি কাজ করতেন কিসে? অঙ্গনারীতে কাজ করতেন। চাপটা কোথা থেকে আসছিল? চাপটা ভিডিও থেকেই আসছিল। ভিডিও? হ্যাঁ, কি বলছিল আপনার? কি করছেন, এখনো পর্যন্ত 80% হয়নি, 80% বিলি করা হয়নি। আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো, তাহলে এবার সন্ধ্যে পর্যন্ত করছো, ঠিক আছে, এবার বেশি চাপ নেওয়ার কি আছে, উপর থেকে চাপ দিলেই যে করতে হবে, এই ধরনের কথা আমি বলেছিলাম। মানে কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে? ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে, 80% আমাকে বিলি করতে হবে। হ্যাঁ, তো ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে।
এটা আমার ধারণা। এসআইআর এর ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে। কখন মারা গেলেন? উনি মারা গেছেন 11টার দিকে রাত্রে। হ্যাঁ, ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে, ভর্তি করা হয়েছিল। তো এসআইতে ছিলেন, 7টার সময় ভর্তি করা হয়েছে, 11টার দিকে মারা গেছে। মেমারি থেকে আশিস কুমার ঘোষ ও কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার। গতকাল তারকেশ্বরে একটি 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। তারপর 24 ঘন্টা বাদে অভিযুক্তকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ। এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। ঘটনার প্রসঙ্গে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামানাশিস সেন সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমি যেটা আপনাদেরকে বললাম আর কি, আপনি ওদের ছিলেন না স্টার্টিং এ। আমরা যেটা লিখিত যেটা রেকুইজিশন পেয়েছি, আই এম সরি আই ক্যান নট শেয়ার দ্যাট উইথ ইউ, বাট আমরা রেকুইজিশন পেয়েছি যে যখন বাচ্চা মেয়েটা নিয়ে যাওয়া হয়েছিল আপনার হাসপাতালে, তো একটা স্টিচও করেছিল, স্টিচ করা হয়েছিল, মানে গালে একটা চোট ছিল। স্টিচ করার পরে ডাক্তার বুঝতে পেরেছিল কি দেয়ার হ্যাজ বিন আ সেক্সুয়াল অ্যাসল্ট। তো সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু রেকুইজিশন জানিয়েছিল, আর ওটার মধ্যে এটাও জানিয়েছিল কি ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ইন দ্য হসপিটাল এরিয়া। তো যখনই এটা আমাদের কাছে ইনফরমেশনটা আসে, আমরা কিন্তু সবাই, বিকজ যে কোনো ক্রাইম অ্যাগেনস্ট উমেন, মানে এইসব ক্রাইমে কিন্তু এফআইআরটা বা তদন্তর স্বার্থে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশন নেওয়ার একটা থাকি আর কি। তো আমাদের এটাই করা হয়েছিল। উই হ্যাভ দ্য রিপোর্ট ফ্রম দ্য হসপিটাল ইটসেলফ, কি হয়েছিল, কি মানে প্রিলিমিনারি যে রিপোর্টটা আছে ফ্রম তারকেশ্বর রুরাল হসপিটাল। তো সঙ্গে সঙ্গে খুঁজে ওদেরকে ইনফ্যাক্ট আবার ওদেরকে হসপিটালে নিয়ে তখন এখান থেকে কিন্তু রেফার করা হয়েছিল সেকেন্ড টাইম। ফার্স্ট টাইমে যখন গেছিল হসপিটাল, ওখান থেকে কিন্তু ওরা গেছিল অন্য চিকিৎসা করার জন্য। আর সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পেরেছে কি এটা দিস ইজ গ্রিভেন্স অফেন্স। তো যখন এটা জানতে পেরেছিল আমাদেরকে জানিয়েছিল, কিন্তু ওই সময়টা ওরা কিন্তু হসপিটালে আর ছিল না। আমাদের কাছে লিখিত আছে আর কি, মানে ওরা দিয়েছে আর কি, ওদেরকে পাওয়া যাচ্ছে আর কি। হসপিটাল থেকে তো থানায় গিয়েছিল, ওরা থানা থেকে সহযোগিতা না করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ওর দিদা যেটা অভিযোগ, আমার আই ডোন্ট থিঙ্ক সো ইট হ্যাজ হ্যাপেন। যদি থানার থেকে, তাহলে হসপিটাল আমাদেরকে এটা লিখে পাঠাতো না কি হসপিটাল থেকে ওনাকে? হসপিটাল থেকেই থানায় ব্যাপারটা বলেছে, কিন্তু ওরা বলার পরে থানায় গিয়েছিল। থানায় যাওয়ার পরে থানা থেকে মানে বলেছে চিকিৎসা করে তারপরে ওরা বাড়ি চলে গেছে, বা থানা থেকে কোনো। আমার এটা কিন্তু দিস ইজ নট পসিবল। যদি এরকম হতো হসপিটাল থেকে ওদেরকে লিখতো না কি হসপিটাল থেকে ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? কারণ কি হসপিটালে আমাদেরকে হসপিটাল অথরিটিস আমাদেরকে লিখে পাঠিয়ে, মানে উই হ্যাভ দ্যাট ইন দ্য রিটেন ইটসেলফ দ্যাট দে হ্যাভ গিভেন। আপনাদেরকে আমি পরে মানে আই ক্যান নট শেয়ার দিস উইথ ইউ। স্যার, এরপর তাকে যখন উদ্ধার করা হয়েছিল, মানে প্রাথমিকভাবে তার শরীরে কি কি আঘাত ছিল বা কোথায় ছিল, এটা কিছু কি জানা গেছে বা এটা? এটা মেডিকেল যেটা রিপোর্ট আছে ওটাতেই, মানে এটা ডিটেলস যেটা আছে আমরা মেডিকেল রিপোর্ট যখন পাবো ওনার বাচ্চা মেয়ের, তখনই আমরা কিন্তু এটা মানে আই উইল গেট দ্যাট ইন ডিটেলস। এটাতে আমি এখন মানে আই এম নট এবল টু কমেন্ট অন দ্যাট। প্লিজ আন্ডারস্ট্যান্ড, এখন মানে এক্সটার্নাল কিছু ইনজুরি আপনার একটা কাট মার্ক ছিল আর কি, যেটার জন্য স্টিচেস হয়েছে আর কি। তো কাট মার্ক ওটা ছিল যেটার জন্য স্টিচেস হয়েছে, আর যেটার জন্য ওরা বেসিক্যালি হসপিটালে গেছিল। এই মুহূর্তে তারকেশ্বরের যে পরিস্থিতি, এতে তুমি কি এরপর পুলিশি প্রহরা কতটা বাড়ানো হচ্ছে বা কি? দেখেন, আমি এটা বলছি কি ওই পার্টিকুলার এরিয়াতে অ্যাজ সাচ দ্যাট এরিয়া বেসিক্যালি ওটা তারকেশ্বর স্টেশনের ভিতরে। আপনারা যদি গিয়ে থাকেন, আপনি পিওটা দেখবেন স্টক ইয়ার্ডের মধ্যে পড়ছে। তো প্রাইমারিলি ওটা মানে আমরা অবভিয়াসলি টহল দিব, কিন্তু আমরা রেলওয়ে যে হায়ার অথরিটিজ মানে রিটার্ন টু দেম, আই হ্যাভ টক উইথ দেম। তো আমরা রিকোয়েস্ট করছি কি ওই এরিয়াটা যেতে হচ্ছে আরপিএফকে একটু সিকিউরিটির জন্য কি কে লোকরা কাজ করছে, কেন কি অনেক লোকরা এখানে কাজ করছে, আরবির এখানে কাজ চলছে আর কি। তো ওদের একটু ভেরিফিকেশন বা কে কি আছে এটা একটু করার দরকার আছে আর কি। কারণ কি আপনি দেখতে পাচ্ছেন কি এখানে আমাদের কাছে এরকম কোনো মানে উই ডু নট এখন অব দি আইডেন্টিটি আমাদের মানে কোথাকার আছে বাসিন্দা বা কোথায় আছে, উই ডু নট হ্যাভ এনি, এখন আমরা কিছু পেয়ে উঠি আর কি। টহলদারিতে ডেফিনেটলি মানে আমরা চাই না কি এরকম কোনো ঘটনা কোথাও হোক। তো ডেফিনেটলি আমরা ওই স্টেশনের যে চত্বর যে আছে, আমরা টাইম টু টাইম এখন আরও ওখানে অ্যাটলিস্ট বাইক পেট্রোলিং বা ফুট পেট্রোলিং আমরা ডেফিনেটলি করাবো।
কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। 30 নভেম্বরের মধ্যে টোটো রেজিস্ট্রেশন না করলে টোটোটি অবৈধ বলে ঘোষণা করা হবে, জানালো বর্ধমান পুলিশ। 30 নভেম্বর পর নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না, রেজিস্ট্রেশন করতেই হবে, না করলে বাতিল। ডেডলাইন 30 নভেম্বর। রাজ্যের সমস্ত টোটোকে আইনি কাঠামো আনতেই এই রেজিস্ট্রেশন। পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী আগেই জানিয়েছেন, এখনো পর্যন্ত গোটা রাজ্যে চলা টোটোর মোট পরিসংখ্যান সরকারের কাছে নেই। ফলে কোনো দুর্ঘটনার কবলে পড়লে বা অপরাধমূলক কাজকর্মে টোটো ব্যবহৃত হলে সেগুলিকে চিহ্নিত করা রীতিমতো কঠিন হয়ে পড়ত। তাই 30 নভেম্বরের মধ্যে সমস্ত টোটোগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে, না করলে রাস্তায় তারা চলতে পারবেন না। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আচাপুর এলাকায় আচাপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে এবং জামালপুর থানার সহযোগিতায় সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কিত একটি সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই এলাকার সমস্ত টোটোগুলোকে সচেতন করা হলো যেন তারা আগামী 30 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে নেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আচাপুর ট্রাফিক ওসি মেহেন্দি হাসান, আচাপুর পুলিশ ক্যাম্পের আইসি এমডি মুন্না সহ সমস্ত পুলিশ কর্মীরা। সকাল থেকেই সমস্ত টোটো চালকদের দাঁড় করিয়ে তাদের সচেতন করা হয় এবং অনুরোধ করা হয় যাতে তারা 30 তারিখের মধ্যে নিজেদের টোটোগুলিকে রেজিস্ট্রেশন করে নেন। টোটো চালকরা যাতে অনলাইনে এই আবেদন করতে পারেন তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা হয়েছে। এছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রগুলোতেও এই আবেদন করা হবে। আপনার আধার নাম্বারটি যে মোবাইল নাম্বারের সাথে সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসে। আমাদের ফোনে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের বাড়িতেও হয়তো কোনো রেজিস্ট্রেশন নাম্বার আসতে পারে, তার কোনো সার্টিফিকেট হয়তো আপনারা। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কেন্দ্রীয় সরকারের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছিল প্রদীপ করের। নৈহাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হলো শহরে। নৈহাটির বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারে এসআইআর আতঙ্কে প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে এক বিশাল মিছিল আয়োজন করে। এই মিছিলটি শুরু হয় নদিয়া জুট মিল থেকে শুরু করে নয়াবাজার পর্যন্ত। মিছিলে অংশগ্রহণ করে নৈহাটির বিধায়ক সনদ দে, নৈহাটির পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটির বিধানসভার আইএনটিটিইউসির সভাপতি বিষ্ণু অধিকারী, আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক পার্থপ্রতিম দাশগুপ্ত, নৈহাটির পৌরসভার সিআইসি কানাইলাল আচার্য সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও তৃণমূল কংগ্রেসের সদস্যগণ।
এনআরসিকে সামনে আনার জন্য এসআইআরকে ব্যবহার করছে। এসআইআর করতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে। সেই সময় না দিয়ে মাত্র 2 মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া চালু করতে যাচ্ছে এবং বলছে তারা যে 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবে। অর্থাৎ তাদের উদ্দেশ্য যে মানুষকে হয়রানি করা, মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা। আমরা বলছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে একটা মানুষেরও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। নরেন্দ্র মোদীর আগে সে তার নিজের কাগজ দেখাক, যে সারা দেশে তার আধার কার্ড নিয়ে লিঙ্ক তৈরি করে বসে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের সাথে প্যান কার্ড, সবার সাথে সবার লিঙ্ক করেছে। এদিকে তার বইয়ের সাথে নিজের লিঙ্ক নেই। যার নিজের বইয়ের সাথে লিঙ্ক নেই সে কী করে সারা ভারতবর্ষের মানুষকে লিঙ্ক করতে যায়? তা আগে নরেন্দ্র মোদী সে তার নিজের কাগজ দেখায়। আর ওই বাংলার 2টো সাদা ছাগল আছে। তা জাস্টিস দল প্রদীপ করে এসআইআরের জন্য প্রদীপ করেন আত্মহত্যা হয়েছে। তো আমরা তার বিচার চাইছি। আজকে এসআইআরকে সামনে রেখে যেভাবে সিএকে চালু করার চেষ্টা করছেন, আমার মনে হয় সেই নোটবন্দির সময় কালো টাকা ভারতবর্ষে ফেরত আনার জন্য নরেন্দ্র দামোদর মাঝি, অমিত শাহ যে প্রক্রিয়া চালু করেছিলেন সেই প্রক্রিয়া এসআইআরকে সামনে রেখে সিএ বা এনআরসিকে চালু করতে চাইছেন। এটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থভূমিকে এটা মেনে নেবেন না। আজকেও কুলবিতে মনে হয় কত আজকে একটা আত্মহত্যা ঘটেছে, সেখানে সংসদ পার্থভূমিক গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দূত হিসেবে। তা স্বাভাবিকভাবেই আপনাদের যে কটা মিডিয়া আসেন তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মিডিয়া মাধ্যমে অন্তত একটা মানুষকে বার্তা দিতে চাই যে বাংলার মানুষ অযথা আতঙ্কিত হবেন না, নিজের জীবনকে শেষ করবেন না। আমি আজকেও টিভিতে দেখছিলাম একটা 6 বছরের শিশু তার মা নিয়ে তাকে আত্মহত্যা করার চেষ্টা করেছে। স্বাভাবিক কারণই যার আজকে চিন্তা করুন তো, শান্তনু ঠাকুর যে মতুয়াদের ভোটে 24 সালে নির্বাচিত সংসদ হয়েছেন, সেই শান্তনু ঠাকুর আজকে নিজেকে নিজের এলাকায় মতুয়াদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য সিএ ফর্ম মানে ফিল আপ করাচ্ছেন। এটা কোন দেশের গণতন্ত্র? যে দেশের গণতন্ত্র মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সে দেশের গণতন্ত্র আমরা আগে মনে করতাম ইডি সিবিআই আমাদের কেন্দ্রীয় সরকারের তোতা, এখন দেখছি নির্বাচন কমিশনও কেন্দ্রীয় সরকারের তোতা হয়ে গেছে। স্বাভাবিক কারণে যে শর্ট টাইমে যে এসআইআরের নামে যে প্রক্রিয়া চালু করেছেন, আমার মনে হয় আজকের মানে বিএলওর যে সংগঠনটা আছে তারা একটা সংগঠন করেছেন, তারা কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনের কাছে বলেছেন যে এই সময়সীমাটা বাড়াতে, তাহলে এই শর্ট সময়সীমার মধ্যে তারা প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সমাধান করতে পারবেন না। এই প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হয়েছে, কিভাবে দেখছেন? এই প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে হয়েছে, একটাও মানুষ অন্তত সুযোগ পাবে। তাই স্বাভাবিকভাবেই আমরা বলবো যে প্রক্রিয়াটা চালু হয়েছে, কিন্তু প্রক্রিয়াটা আমার মনে হয় এসআইয়ের নাম করে সম্পূর্ণ অবৈধ। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। রঙ্গোলির মাধ্যমে সাংসদ অভিষেক ব্যানার্জির ছবি নৈহাটি ভাটপাড়ায়। ভাটপাড়ার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জিলিপির মাঠে অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে 20,000 স্কোয়ার ফিটে রঙ্গোলি চিত্র 80 ঘন্টা লেগেছে তৈরি করতে, আর প্রত্যেকেই 24 ঘন্টা কাজ করেছেন। এমন 40 জন শিল্পী মিলে এই বিপুল আকৃতি রঙ্গোলি চিত্র তৈরি করেছেন। ভাটপাড়া যুব তৃণমূল কংগ্রেস উদ্বোধন করলেন সাংসদ পার্থ ভৌমিক। জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। যতদিন সাধারণ মানুষ দেখতে আসবে ততদিনই থাকবে এই রঙ্গোলি চিত্র। এটা একটা ভুল বার্তা যে ওয়ার্কলোড বাড়ানো হয়েছে। প্রত্যেকটি জুট মিলের একটা পরিকাঠামো আছে এবং ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট চুক্তি হয়েছিল, সেখানে সেন্ট্রালাইজ 22টা ইউনিয়ন মিলে যা যা সই করেছে তার পরিপ্রেক্ষিতে জুট মিলগুলো আজকে চলছে এবং ডিএ থেকে আরম্ভ করে সব রকম সুযোগ সুবিধা সেই ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হিসেবে জুট মিলের মজদুরকে দেওয়া হচ্ছে। সেখানে প্রোডাকশন যে না করছে তার যে দায়বদ্ধতা আছে যে প্রোডাকশন করার, যেটা পাশের মেশিনের লোক দিচ্ছে, সামনের মেশিনের লোক দিচ্ছে, পিছনের মেশিনের লোক দিচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে 2-4 জন সেটা করতে নারাজ এবং তারা দীর্ঘ সময় ধরে অ্যাবসেন্ট থাকে। হঠাৎ করে কোনো রকম চক্রান্তর মাধ্যমে তারা হঠাৎ জয়েন করে তারা প্রোডাকশনটাকে নামিয়ে দিয়েছিল। সেই পরিস্থিতিতে সেখানে ম্যানেজমেন্ট তাকে বলে এবং ম্যানেজমেন্ট বলতে যাওয়াতেই তাকে মারধর করে এবং
খুব বাজেভাবে মারধর করে। এই পরিস্থিতিতে কোনো ওয়ার্কার টার্ন আপ করে না, তার জন্যে বিকেলবেলায় কর্তৃপক্ষ নোটিশ লাগিয়েছে। আমরা ডিএলসিকে অলরেডি এটাকে পাঠিয়েছি। এই ধরনের কিছু মানুষ যারা দুষ্কৃতির কাজকর্ম করে মিলগুলোকে নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যা যা স্টেপ নেওয়ার সেগুলো নেওয়া হবে। আপনি দেখবেন ইলেকট্রোস্টিল কিছুদিন আগে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু কথাবার্তার মাধ্যমে সবটাই সুষ্ঠুভাবে সেগুলো করে নেওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে রিলায়েন্স জুট মিল কারোর না কারোর উস্কানিতে এই ধরনের কার্যকলাপ প্রায় 2-3 মাস পরপরই এই ধরনের কাজ করছে। তো এটা নিয়ে প্রশাসনকেও জানানো হয়েছে, যারা এই ধরনের কাজ করছে সব কথাই কিন্তু আলোচনার মাধ্যমে হবে, মারধরের মাধ্যমে নয়। ইউনিয়ন আছে, ওখানে অনেকগুলো ইউনিয়ন আছে, যে যার ইউনিয়ন মেম্বার্স সে তার ইউনিয়নকে জানাবে, তারা যে সেই আলোচনা আলাপ করবে। এটা হতেই থাকে যে প্রোডাকশনের জন্য কাউকে বসানো হয়, কাউকে ওয়ার্নিং দেওয়া হয়, ইউনিয়ন যায় সেগুলোকে মিটিয়ে নিয়ে আসে, কিন্তু তার জন্য ডিপার্টমেন্টে ফেলে মারার এই দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।